নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। আওয়ামী লীগের জন্য আসলে এখন কষ্ট হয়। আপনারা বলবেন যে ভাই কষ্ট হয় কেন, ওরা তো গণহত্যাকারী। তা ঠিক আছে, অবশ্যই গণহত্যাকারী, কিন্তু কষ্ট হয় যে কি দরকার ছিল এইরকম ক্ষমতা আঁকড়ে ধরে দুর্নীতি করে এইভাবে মানুষ মেরে। এখন পৃথিবীর কোথাও ঠাঁই নেই ভাই, না ভারতে, না ইংল্যান্ডে, না আমেরিকাতে। আমেরিকাতে তো ট্রাম্পের এই কঠিন নীতির কারণে মনে করেন যে মানে অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখবেন যে আমেরিকাতে এখন যারা এক সময় বিএনপি করতো, হ্যাঁ, বা বিএনপি জামাতপন্থী ছিল, তারা এখন হঠাৎ করে আবার বিএনপি পন্থী হয়ে এখন আবার জামাতের বিরুদ্ধে কথা বলতেছে। মানে ইউটিউবাররা ক্ষণে ক্ষণে তাদের পজিশন চেঞ্জ করতেছে। আমেরিকাতে যারা আছে, নাম বললাম না, কয়েকজন আছে, ক্ষণে ক্ষণে পজিশন চেঞ্জ করতেছে। তারা শুধু এই টিকে থাকার আশায়, অ্যাসাইলামটা পাওয়ার আশায়, কিন্তু সেই সম্ভাবনা আসলে ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। আবার ইংল্যান্ডের ব্যাপারে যে কত খারাপ অবস্থা, ইংল্যান্ডে বিএনপির জামাতের লোক তো সবাই প্রায় অ্যাসাইলাম পাইছে, সবাই দেশে সেটেল হয়ে গেছে, কিন্তু এই আওয়ামী লীগের কেউ অ্যাসাইলাম দিচ্ছে না, কাউকে দিচ্ছে না। বলতেছে যে তোমরা দেশ ছাইরা পালে আইছো, তোমরা তো খুন করছো, তোমাকে দেবো কেন। আমি একটা অডিও রেকর্ড শোনাবো আপনাদেরকে। আওয়ামী লীগের এক নেতা কি কষ্টে আছে, মানে কিভাবে সে এই দেশে একটু থাকার জন্য ফাইট করতেছে, আপনারা নিজ কানে শুনবেন। এবং ভারতে তারা কত কষ্টে আছে এবং ভারত সরকার এদেরকে দায়ে পড়ে জায়গা দিলেও কি মানে কি যে খারাপ চোখে দেখে, সেটাও আপনাদেরকে আমি প্রমাণ দিব। তবে তার আগে বলি যে সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তারা গোপনে গিয়েছেন দিল্লিতে, সেখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সরাসরি বৈঠক করে এসেছেন। মানব জমিন লিখেছে যে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে একটি অজ্ঞাত স্থানে একটি বড় বাড়িতে অবস্থান করতেছেন। বড় বাড়িতে, খুব বড় বাড়ি। তার জন্য পর্যাপ্ত সংখ্যক ব্যক্তিগত সহকারী এবং অন্যান্য কর্মী রয়েছে। 2024 সালের 5ই আগস্ট ভারতে পালিয়ে আসার পর গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে সামরিক বাহিনীর একটি অতিথি নিবাস তাকে কয়েকদিন রাখা হয়েছিল। এরপরই তাকে সরিয়ে আনা হয় দিল্লিতে, তবে সঠিক কোথায় রয়েছে তা গোপন রাখা হয়। সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের খবর গণমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। এবং প্রথম আলো প্রকাশিত প্রতিবেদনে জানা যায় যে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা বলেন যে ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন বলে তারা দেখেছেন। এবং ওই বাসস্থানের নিরাপত্তা বলয়েও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা এবং আরাফাতের মতো কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করেন। তারা বলেছেন শেখ রেহানা হাসিনার সঙ্গে মাঝে মাঝে কয়েকদিনের জন্য অবস্থান করেন, আবার ইংল্যান্ডে ফিরে আসেন। লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে হাসিনার আবাসস্থলে পৌঁছে দিয়েছিলেন। তাদের কাউকে মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা বলেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয়। আমরা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে প্রায় 5 ঘন্টা সেখানে অবস্থান করেছি। এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী বলে মনে হয়েছে এবং শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি। যেই 5 নেতা দেখা করেছিলেন তারা হচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালালউদ্দিন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের পলাতক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাত চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বলে জানানো হয়েছে। ভারতে 1 সপ্তাহ সফর শেষে 26শে জানুয়ারি তারা লন্ডনে ফিরছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এবং তারা দাবি করেছেন শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী বলে মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি, তবে সামান্য একটু ওজন কমেছে বলে মনে হয়েছে। ওজন তো কমবই, সেই প্রধানমন্ত্রীরা সেই এত নাই, এটাই নিয়ম। ক্ষমতা না থাকলে ওজন কমে যায়, রোগ শোক আসে, চেহারা খারাপ হয়ে যায়, এই কারণে বোধহয় ভিডিও কলে আসে না। তো যাই হোক, এই 2024 সালের 10ই ডিসেম্বর শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের সবাই ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন একবার। তারপর কলকাতা অবস্থানরত নেতারা তার সঙ্গে কয়েকবার বৈঠক করেছেন। আবার ইদানিং এই ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে ইমেলের মাধ্যমেও তিনি ইন্টারভিউ দিচ্ছেন। ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী আমার ফেসবুক ফ্রেন্ড, দাদার সঙ্গে আমার ভালো সম্পর্ক, বাট দাদার বিভিন্ন সংবাদ নিয়ে আমার আপত্তি আছে, বাট আমার সঙ্গে ভালো সম্পর্ক। তো দাদাটা ফেসবুক পোস্টে লিখেছে, তার ছবি দিয়েছে আর কি, কলকাতা অবস্থান করা আওয়ামী লীগের নেতাদের একটা ছবি দিয়েছে। তারা রেস্টুরেন্টে বসে আছে, গল্প গুজব করছে। এখানে দাদা ইংলিশে লিখেছেন যে 2 দিন আগে আওয়ামী লীগের প্রায় 200 নেতা, ডিফারেন্ট ক্যাটাগরির, বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, তারা দা ভোজ রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট নাম হচ্ছে ভোজ, এটা কলকাতার সল্ট লেকে সেক্টর পাশে, সেখানে তারা অনেক খাওয়া দাওয়া করে। সেটা ভালো, খাওয়া দাওয়া করুক, কারণ কলকাতা হচ্ছে
খাবারের স্বর্গ। আর আওয়ামী লীগের তো এখন কলকাতা আছে, কি করবো, আর খাইবই তো। কিন্তু এই ভোজ রেস্টুরেন্ট তারা অত্যন্ত বিরক্ত হয় এবং তারা দেখে যে এখানে আইসা দল কিভাবে গঠন করবে বা কি কষ্টে আছে এগুলোর আলাপ হচ্ছে, তারাও যে ফান ফুর্তি এই সেই খাওয়া দাওয়া বিড়ি সিগারেট এগুলা খায় মানে। এবং সর্বশেষ মনে করেন যে ভারত তো হিন্দু রাষ্ট্র, তাই না? সর্বশেষ দেখা গেল যে এরা ওই রেস্টুরেন্টের পাশে এক জায়গায় নামাজ পড়া শুরু করে দিছে। এখন ঠিক আছে, মানুষ বিপদে বলে নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টি কামনা করে, আল্লাহর প্রার্থনা করে, কিন্তু এতেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিরক্ত যে একেবারে এক পাশে অন্যান্য গেস্টরাও তো আছে। পরে আবার বলছে যে ঠিক আছে নামাজ পড়ছে এটা ফাইন, কিন্তু রেস্টুরেন্টে কেন এই পলিটিক্যাল ডিসকাশন করা লাগবো, তা উচ্চ স্বরে, মানে লাউড ভয়েসে, এটা হইছে ওইটা হইছে এরকম কেন? যে কোনো একটা রুমে গিয়া বা যে কোনো একটা মানে বড় রুমে বা কোনোটা হল ভাড়া করে কেন তারা এগুলো করতেছে না? তো এরপরে আবার অনেকে কমেন্ট করছে যে চন্দন নন্দীর যে বন্ধু বান্ধব আছে ফেসবুকে, তারা কমেন্ট করছে যে যখন বিপদে পড়ে তখন একটু মানে স্মরণ করে আর কি। বাট আমি জানি না তারা কি ধরনের আওয়ামী লীগ, বাট আমার মনে হয় না যে এরা আসলে কোনো কিছু করতে পারবে। আবার অলোক কুমার মিত্র লেখছে যে এগুলি সব ওই বাংলাদেশ থেকে দেশের তেষ্টা মেরে এখানে চলে আসতেছে। আবার একজন লিখেছে এডির মনের সুখে বাটপাড়ি করতেছে বেচতে যাওয়ার আশায়। আবার আরেকজন লিখছিল যে হেফাজতের 13 দফা আওয়ামী লীগ মেনে নিয়েছিল, এটির অন্তরে আসলে যে মানে অনেক কমেন্ট লেখছে। একজন চৌধুরী রাজীব খাসলত একই হেফাজতি মুখোশ। তো এই আর কি, মানে এদের কোথাও কোনো মান সম্মান নাই, না ভারতে, না যুক্তরাজ্যে, না যুক্তরাষ্ট্রে, না মালয়েশিয়া, না সিঙ্গাপুরে, না কোথাও। এই দুইটা কারণ। একটা হচ্ছে যে আওয়ামী লীগ যে গণতন্ত্র চালিয়েছিল তা জাতিসংঘ রিপোর্ট, আল জাজিরা রিপোর্ট, বিবিসি রিপোর্টে এখন সর্বজন বিদিত, বিশ্বে জানে যে আওয়ামী লীগের এই লোকগুলো আসলে খুব খারাপ ছিল এবং এরা দেশে গণহত্যা করে পালিয়ে গেছে। সুতরাং এদেরকে এই অ্যাসাইলাম দেওয়া, রাজনৈতিক আশ্রয় দেওয়ার কোনো দরকার নাই। দ্বিতীয়ত, সমস্ত বিশ্বেই এখন আসলে আর কোনো দেশ ইমিগ্রেশন চায় না, ইমিগ্রান্ট চায় না। তারা চায় না বাইরে থেকে তাদের দেশে লোক আসুক, কারণ এত আসছে যে তারা মানে একদম ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। বিশেষ করে আমি যে ইংল্যান্ডে আছি ভাই, মানে কি বলবো পরিস্থিতি, এরা এখন আর চায় না। এবং খুব সম্ভবত সামনের নির্বাচনেই চরম কট্টরপন্থী সরকার আসবে এবং তারা অনেকেই দেশ থেকে বাইর করে দিব। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকেই টুরিস্ট বিষয় বা অন্য বিষয় বা যেভাবেই হোক তারা বৈধভাবে এই যুক্তরাজ্যে ঢুকেছে। ঢোকার পরে তারা রাজনৈতিক আশ্রয় চেয়েছে যে আমরা বাংলাদেশে গেলে আমাদের জীবনের ক্ষতি হবে। আগে এগুলো বিএনপি জামাত করতো যে বাংলাদেশে গেলে হাসিনা সরকার আমাদেরকে ক্ষতি করবে, এবং বর্তমানে আবার আওয়ামী লীগ এগুলো করে যে দেশে গেলে বিএনপি জামাতের লোকেরা এবং ইউন সরকার আমাদেরকে আক্রমণ করবে বা আমাদের বিপদ হবে, এরকম করে আর কি। কিন্তু আগের মতো না গ্রান্ট হয় না। এখন আওয়ামী লীগের লোকদেরকে বলেও তোমরা করে আসছো, মানে আগের মতো, আগে বিএনপি জামাত যেমন ঢালাভাবে পেত, এখন আর দেয়ই না, খুবই কড়াকড়ি। আওয়ামী লীগের অবস্থা এত খারাপ। একটা ফোন আলাপ আমি আপনাদেরকে শোনাবো এখন, এবং আপনারা শুনলে বুঝবেন যে আসলে কি কষ্টে আছে আওয়ামী লীগের একটা লোক। সে আসলে বিপদে পড়া একজন উকিলকে ফোন করছে পরামর্শের জন্য, এবং সেই উকিলও কিন্তু সেই উকিল কিন্তু লন্ডনের সলিসিটর কোম্পানি তাজ সলিসিটর, সেই তাজ সলিসিটরের মালিক তাজ শাহ, বাঙালি। উনি ইমিগ্রেশন এক্সপার্টদের মধ্যে মানে 2-3 জনের ভিতরে উনি একজন। তো এই তাজ শাহ এই আওয়ামী নেতাকে কোনো আশার বাণী শোনাতে পারেননি, খুবই দুঃখজনক। আপনারা একটু ফোনটা শুনুন এবং তারপর আমি আরো কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসিন। আমার ব্যাপারটা হচ্ছে 2024 ডিসেম্বরের পরে আমি ইউকেতে আসি, অ্যাসাইলাম করি জানুয়ারি মাসে। তো এর চলাকালীন সময় আমার কেসটা রিফিউজ হয়ে যায়। তারা বলে আমার কেসটা তারা বিশ্বাস করছে না, কিন্তু কেসের কাগজপত্র সবই দিয়েছিলাম। এখন আমার কেসটা হচ্ছে, আপনি জানেন হয়তো বা দুর্ভাগ্যবশত আজকে হচ্ছে সেই কেসটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে রায় হয়েছে 8 জন পুলিশ অফিসারের। তো আমি কি এটা একটা পরামর্শ জানতে কিভাবে আমি তাহলে এটা সাপোর্টিং এভিডেন্স আপনার কেসের। আচ্ছা, প্রথমে শুনি ভাই, আপনি কি গ্রাউন্ডে অ্যাসাইলুম করছেন? আপনি কি আওয়ামী লীগের অ্যাসাইলুম করছেন না বিএনপির? আওয়ামী লীগের অ্যাসাইলাম করেছি আমি। ওকে, এবং হোম অফিস এক্স্যাক্টলি কবে রিফিউজ করছে কেসটা? কেসটা অক্টোবরে রিফিউজ করছে। অক্টোবর মাসে করেছি, অক্টোবরে রিফিউজ করেছে। আওয়ামী লীগের সাপোর্টার ধরছে, কাগজপত্র অনেক দিয়েছে, ছবি টবি অনেক এভিডেন্স দিয়েছি, আমি অ্যাক্টিভ আওয়ামী লীগের কর্মী ছিলাম। কি জিনিস ওরা বিশ্বাস করতেছে না আপনি আমাকে বলেন। ওরা 3টা রিজন বলতে পারে, আপনার কি গ্রাউন্ডটা বলছে? 3টা ওরা রিজন বলছে যে
ওরা আমাকে আওয়ামী লীগ হিসেবে সাপোর্ট করছে, কিন্তু রিজেক্ট করতেছে যে তুমি যে মামলার কথাটা বলছো এটা আমরা মনে করতেছি এটা তোমার নাম না। আর দ্বিতীয় আরেকটা বলছে যে তুমি বলতেছো এনসিপি তোমার ক্ষতি করতে পারে, কিন্তু এনসিপি নতুন পার্টি। আমি বললাম নতুন পার্টি কি হলে কি হবে, ওর ওইখানে তো বৈষম্যটা তো এখনো রয়ে গেছে, বৈষম্যটা তো মুক্তি হয়নি। যে আওয়ামী লীগ বললেই মারতেছে, তো ওইভাবে বলছিলাম আর কি। তো এটা ওরা একটা কি বলছে। আর আরেকটা বলছিলাম যে জামাত আর বিএনপি এরা অ্যাডমিনিস্ট্রেশন দখল করে নিছে। তো আনফরচুনেটলি এটা ওরা আমার অ্যাসলাম ক্লেমটা রিফিউজ করার পরে মাহফুজ আলম এটা একটা স্টেটমেন্ট দিছে যে অ্যাডমিনিস্ট্রেশনটা বিএনপি এবং জামাত কন্ট্রোল করে নিছে। তো ওই ডকুমেন্টটা আমার একটা আছে, কিন্তু বাকিগুলা কিভাবে কি করব বুঝতে পারি না। লিগ্যালিটি আছে তো মানসিক ভাবে খুব স্ট্রেসই থাকি আর কি। আমরা তো কোনো ক্ষতি করি আপনার তো কোনো শুনেন, আপনার তো কোনো আপিলের কোনো ডেট এখনো পড়ে নাই না। অলরাইট, ওকে, আপনি ওয়েট করেন, যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে টেনশন করে কোনো লাভ আছে নি। এবং আপনি ডকুমেন্ট দিছেন এবং ওরা বলুক যে কেন ইজ নট বিলংস টু ইউ, এবং ওরা প্রমাণ করুক এবং আপনি গুড প্রিপারেশন নেন। এবং আপনারা যারা আওয়ামী লীগের যে অ্যাসাইলুম কেসগুলো আছে, একটা হচ্ছে কি আপনারা খুব সিনিয়র লেভেলের আওয়ামী লীগ who fled to United Kingdom, আপনাদেরকে এক রিজন রিসেন্টলি ওরা বলতেছে যে আওয়ামী লীগ হিসাবে আপনারা বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিজে ইনভলভ ছিলেন এবং ইউ আর ওয়ান্টেড বাই দ্য বাংলাদেশি অথরিটি, যার কারণে যে রেফিউজি কনভেনশন যেটা অ্যাসাইলুমের, ওরা বলতেছে আপনারা এক্সক্লুশন ক্লোজে পড়েন, উইচ মিন যে আপনারা ক্রিমিনালস এবং আপনাদেরকে কোনো প্রোটেকশন দেওয়া যাবে না। এইটা আপনারা প্রমাণ করতে হবে যে কেসেস ওর ইফ ইউ আর ওয়ান্টেড বাই দ্য অথরিটি, এটা পলিটিক্যালি মোটিভেটেড। আরো ক্যাটাগরির হচ্ছে গিয়ে আপনারা যারা ক্লেম করতেছেন ইন দ্য ফার্স্ট প্লেস, তারা বিশ্বাস করতেছে না যে আপনার কাগজপত্র, আপনি রিয়েল প্রবলেম আছে, এগুলা বিশ্বাস করতেছে না। আরেকটা হচ্ছে ওরা বলতেছে আমরা মেনে নিলাম তুমি আওয়ামী লীগ করতে, কিন্তু তোমার প্রোফাইলটা লো ছিল, যার কারণে উই থিঙ্ক ইউ ক্যান রিটার্ন টু বাংলাদেশ সেফলি, দেয়ার উইল বি এ প্রবলেমস। তো আপনার প্রশ্নের উত্তরে যেটা বলি দর্শক, আমি তো সিন্স দা ফল অফ আওয়ামী লীগ দর্শক, আমি গেছি বাংলাদেশে কয়েকবার এবং আমি নর্মালি আমার গ্রামের বাড়িতে সময় স্পেন্ড করি দর্শক। এখানেই আমার আই ফিল লাইক এ হেভেন ফর মি টু স্পেন্ড টাইম দেয়ার। সবকিছুর কোলাহল থেকে একটা মুক্তি নিয়ে আর কি, বুঝছেন, একটা নীরব পরিবেশে। যেটা আমি দেখছি দর্শক, একটা গ্রামে, একটা রিমোট ভিলেজে একজন লোক এই সাহস নাই, সাধারণ একজন লোক বলার যে আমি আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগ আমি করতাম। দিস ইজ দ্য এক্সটেন্ট অফ আওয়ামী লীগ সিচুয়েশন ইন বাংলাদেশ। সো কিভাবে হোম অফিস বলে যে তুমি সেফলি রিটার্ন করতে পারবে? টেক ফর এক্সাম্পল, এই যে 12th of ফেব্রুয়ারিতে যেটা ইলেকশন হবে, এটা মনে করেন আপনাদের আওয়ামী লীগের কোনো পার্টিসিপেশন নাই। আমার দুইটা প্রশ্ন দর্শক, আমি একটা জিনিস সবসময় অবজার্ভ করি, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলে যে ইয়েস আমরা অবজারভার হিসাবে থাকবো, আমরা দেখবো প্রপার ইলেকশন হয় কিনা। একটা প্রশ্ন আমি সবসময় খুঁজি আনসার, যে what is their comment in relation to no participation from Awamu League? Whatever it is the biggest political party in Bangladesh. সবাই তো আর বাংলাদেশ থেকে আউট হয় নাই। Millions of Awamu League's members spread all over Bangladesh. তো তাদের কি সিচুয়েশন, where the future stands? So এই তিন ক্যাটাগরির আমরা রিফিউজাল গুলা দেখতেছি এবং ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে ওই তিন ক্যাটাগরিরই কিন্তু আমার কাছে আওয়ামী লীগের অ্যাসাইলুম আছে, অনেকের রিফিউজাল হইছে, আপিলে পেন্ডিং আছে এবং অনেকের কিন্তু পেন্ডিং অবস্থায় হোম অফিসে রেখে দিছে বিকজ
অনেকের হয়তো দেশে তারা ইনভেস্টিগেট করতেছে যে ইজ দিস দ্য ডকুমেন্ট জেনুইন, ওই লোকটার ব্যাকগ্রাউন্ড কি। সো ভাই আশা ছাড়বেন না, আপিলের সময় আসুক, এবং আমি মনে করি যে আফটার ইলেকশন ইন বাংলাদেশ হয়তো হোম অফিস তাদের বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের উপর হয়তো একটা গাইডলাইন্স দিতে পারে, এবং এই গাইডলাইন্সে আমরা জানি না যে আওয়ামী লীগ সম্পর্কে ওরা কি বলবে না বলবে, ইলেকশন সম্পর্কে কি কমেন্ট করবে না করবে, উই ডু নট নো। So far we are not seeing any big hostility against the Awami League in terms of political campaigns. জামাত বলেন, বিএনপি বলেন, আমি যেটা দেখতেছিলাম মনে করছিলাম আন্টিসিপেটেড যে এতটুকু হয়তো ওপেন পাবলিকে করা হবে, বাট দিস ইজ নট টু দ্যাট এক্সটেন্ট। I hope you can understand what I'm trying to explain. So আপনারা ওয়েট করেন, এবং আমি মনে করি যে একটা সিপিন আসবে, এবং আমি চেষ্টা করতেছি যে ডিসেম্বর ইলেকশনের পরে, আফটার ইলেকশন, I do want to obtain an expert report in relation to the situation in Bangladesh. If there is a no home office CPIN, যদি আমি এটা obtain করি on behalf of some of my clients who have an appeal pending, হয়তো এক সময় আপনাদের সাথে আমি শেয়ার করবো এই জিনিসটা। সো আপাতত আনটিল দেন আপনারা ওয়েট করা ছাড়া কোনো কিছু করার নাই। এন্ড আই অলসো টেল মাই ক্লায়েন্টস যাদের আপিল পেন্ডিং আছে আওয়ামী লীগের, যে আপাতত কিছু করার দরকার নাই, আমরা আপিলের প্রিপারেশনও করব না, আমরা একটু পজ ধরবো, যেহেতু আপনাদের হাতে সময় আছে। লেটস ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন। এবং ইন দ্য মিন টাইম আপনারা যদি এখানে কোনো আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসে আপনারা যদি জড়িত হন, আপনারা জেনুইন ভাবে জড়িত হবেন, কিন্তু আমি রিকোয়েস্ট করতেছি আপনারা ফটো অপরচুনিটির জন্য ওই জিনিসটা আপনারা করতে যায়েন না। এবং আই হ্যাভ সিন সাম অফ দ্য আওয়ামী লীগ সাপোর্টিং লেটার্স ফ্রম, যেটা আমি একটু সময় নিচ্ছি নাশিদ ভাই, যে আপনাদের যারা লিডার আছেন ইউনাইটেড কিংডমে, কিছু কিছু লেটার আমি দেখছি, আসলে ওইগুলা উনাদের কিন্তু লেটার না। আমি জানি যে উনাদের ক্যাপাবিলিটি কি, উনারা কিভাবে লেটার লিখতে পারেন, এবং আই হ্যাভ অলরেডি স্পোকেন টু সাম অফ দিস লিডার্স, এন্ড আমি বলছি যে ভাই এটা আপনাদের পার্টির জন্য ভালো নয়, আমাদের ক্লায়েন্টের জন্য ভালো নয়, এবং লং রানে এটা একটা সিচুয়েশন খারাপ করে দিবে ইন দ্য আইজ অফ দ্য হোম অফিস এন্ড দ্য কোর্ট এজ ওয়েল। সো জিনিসটা আপনারা কন্ট্রোলে রাখবেন। আপনাদের পার্টি মিটিং টিটিং এ আপনারা এই জিনিসটাই বলবেন যে আপনারা রেস্ট্রিকশন দিয়ে দিবেন, যে কোনো কেউ যেন এইগুলা না করতে পারে, আপনাদের সাপোর্টিং লেটার বানাইয়া কোর্টে হোম অফিসে প্রডিউস করতে না পারে, এবং যেটা নিয়ে হোম অফিস এক সময় বলবে এখানে স্পেলিং মিস্টেক, লেটার হেডে স্পেলিং মিস্টেক, আমরা এই লেটারটা অ্যাকসেপ্ট করতেছি না। সেম গোজ টু দর্শক, যখন আমি বিএনপি জামাতের কেসগুলা করতাম বিফোর ফল অফ দ্য আওয়ামী লীগ, আমি কিন্তু সেম জিনিসগুলা উনাদেরও বলতাম যে ভাই আপনারা প্লিজ এই জিনিসগুলা করিয়েন। লাইক ওয়ান অফ দ্য কনসার্ন ওয়াজ, লাইক ফর এক্সাম্পল, আমরা যখন বিএনপির কেসগুলা করতাম, অনেক সময় যাদেরা আমাদেরকে প্রশ্ন করে বসতো যে লোক আমরা তো এই লেটার গুলা দেখি মিস্টার শাহ, গত সপ্তাহে একটা কেসে আমি দেখলাম লেটার ওই সেম পারসন লেখছেন, কিন্তু এখন দেখি তোমার ক্লায়েন্টের জন্য ওই লেটারটা দেখা যায় অন্য ফরম্যাটে হয়ে গেছে, ইভেন আই রিমেম্বার দ্য সিগনেচার, কিন্তু ওইটা ওই লোকের সিগনেচার না, আমি জানি। তো এটার আপনি কি উত্তর দিবেন? সো প্লিজ এইগুলা আপনারা একটু খেয়াল রাখবেন, বিকজ এগুলা আপনাদেরও হেল্প করবে, আপনাদের পার্টিতেও হেল্প করবে, আমাদেরকেও হেল্প করবে, এন্ড লং রান আমার কমিউনিটির মানুষ যাদের জেনুইন প্রবলেম আছে, দেশে যেতে পারতেছে না, তাদেরকেও হেল্প করবে। তো যাই হোক, আপনারা শুনলেন যে কি বিপদ, বিপদের উপরে বিপদ। এবং আমি বলবো যে এটা আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে, এটা বিএনপির জন্য এবং জামাতের জন্য, উভয়ের জন্য শিক্ষা হতে পারে যে আপনারা দুই দলের একটা দল ক্ষমতায় যাবেন, এবং ক্ষমতায় গিয়ে যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেন, পাবলিক পারসেপশন না জেনে এইরকম আরেকটি দেশের দালালি করেন, সেটা আওয়ামী লীগ করেছে ভারতের, আপনারা হয়তো আমেরিকার করতে পারেন, চীনের করতে পারেন না, এগুলো করা যাবে না। যদি তা করেন তাহলে
এভাবে পালাতে হবে। আরে আওয়ামী লীগ তো ভারতে পালিয়েছে, আপনাদের তো ভারতেও জায়গা হবে না, আপনাদের বিএনপির জামাতের এই বাংলাদেশেই থাকতে হবে। এটা তারেক রহমান বুঝতে পেরেছেন এবং গতকালকে তিনি বলেছেন জনসভায় যে আপনারা সবাই গণভোটে হ্যাঁ রায় দিন। এটা অবশ্যই খুব একটা ভালো উদ্যোগ, আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলবো যে এই যে আওয়ামী লীগের এই দুর্ভোগ, এই পরিণতি, এই করুণ পরিণতি, এটা আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে এবং এই শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা দুইবার চিন্তা করবে, দেশের বিরুদ্ধে যাওয়ার, দেশের বিরুদ্ধে গিয়ে, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের দালালি করলে কি পরিণতি হয় তা দেখে এই দলগুলো শিক্ষা লাভ করবে এবং